সকলকে নমস্কার। তো আমরা ক্লাস 9-এর এনসিইআরটি থেকে পড়া শুরু করেছিলাম। কিসের এনসিইআরটি? ইকোনমিক। তো আমি আবার বলে দিই, এই ইকোনমির এনসিইআরটি যেগুলো আমি ধরতে শুরু করেছি এইগুলোর ওপর বেস করি। যেমন ধরো, ফুড সিকিউরিটি অফ ইন্ডিয়া থেকে আমি বেস করে তোমাদেরকে বাজেট ম্যানেজমেন্ট শিখিয়ে দেবো। ফুড সিকিউরিটি অফ ইন্ডিয়া থেকে তোমাদের বাজেট ম্যানেজমেন্ট শিখিয়ে দেবো। যারা 2022-এর পাবলিক রয়েছে তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলছি, ভালোভাবে ফোকাস করো। তাদের উদ্দেশ্যে আমি একটা তোমার কেমনভাবে পড়তে হয়, কেমনভাবে শেষ করতে হয় তারও একটা ভিডিও আপলোড করে দেবো। ঠিক আছে, সেটা রেডি করা হচ্ছে। আর সেটা আরও একবার বলে দিচ্ছি, তোমাদের উদ্দেশ্যে আমি বাংলা পড়াচ্ছি যাতে বাংলা থেকে বেরোই, সেই জন্যই। ঠিক আছে, সুতরাং ভালোভাবে ফলো করো। আগের দিন দেখবে তোমাদের পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের অ্যান্সার লিখেছিলে যখন, তখন কোন জিনিসটা ভুল হলে তোমার পুরো খারাপ হয়ে যেতে পারে সেই জিনিসটা সব কিছু বোঝাচ্ছিলাম। বুঝতে পেরেছো তো? তো তোমাদেরকে বলে দিই, ক্লাস 9-এর এনসিইআরটি যেটা আছে সেখানে আছে ফুড সিকিউরিটি অফ ইন্ডিয়া আছে। ঠিক আছে, দ্য স্টোরি অফ ভিলেজ পালামপুর রয়েছে। তো দ্য স্টোরি অফ ভিলেজ পালামপুর থেকেই আমি তোমাদেরকে ম্যাক্রো ইকোনমিতে চলে যাবো। ম্যাক্রো ইকোনমিতে কেমনভাবে প্রোডাকশান সৃষ্টি হয়, কেমনভাবে তোমার ব্যালেন্স অফ পেমেন্ট, IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাঙ্ক, সমস্ত জিনিস কিন্তু এই দ্য স্টোরি অফ ভিলেজ পালামপুরের ওপর নির্ভর করছে। সবসময় মাথায় রাখবে, সম্পূর্ণ মাইক্রো ইকোনমি দ্য স্টোরি অফ ভিলেজ পালামপুর তুমি যতটা বেশি বুঝবে তার ওপর তুমি বুঝতে পারবে যে মাইক্রো ইকোনমি কী জিনিস, ম্যাক্রো ইকোনমি কী জিনিস। ম্যাক্রো ইকোনমিতে তোমাদের চাহিদা, যোগান ও চাহিদা যেটা চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা তুমি কিন্তু দ্য স্টোরি অফ ভিলেজ পালামপুরের ওপর বেস করে বুঝতে পারবে। সুতরাং বলছি, এই যে চ্যাপ্টারগুলো আমি পড়াচ্ছি না, খুবই ডিটেলসে পড়ো, ভালোভাবে বোঝো। না বুঝতে পারলে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করো, ঠিক আছে? কিন্তু জিজ্ঞাসা না করলে আমি কিন্তু উত্তর দিতে পারবো না। কমেন্ট সেকশনে দরকার পড়লে তোমরা জিজ্ঞাসা করো যে স্যার কোনটা বুঝতে পারছেন একটু বলুন। কারণ আমি বলে দিচ্ছি, দ্য স্টোরি অফ ভিলেজ পালামপুর থেকে তোমাদের আমি মাইক্রো ইকোনমি শিখাবো, তার সাথে ইন্ডিয়ান ইকোনমি অ্যাট দ্য ইভ অফ ইন্ডিপেন্ডেন্স শিখাবো। ঠিক আছে, তাছাড়া শিখবো ব্যালেন্স অফ পেমেন্ট। ব্যালেন্স অফ পেমেন্ট কিসের ওপর বেস করা হয়? ওয়ার্ল্ড ট্রেডের ওপর বেস করা হয়। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, WTO, IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, সমস্তটা কিন্তু এই দ্য স্টোরি অফ ভিলেজ পালামপুরের ওপর বেস করা হয়। সেটা কেমনভাবে হয় আমি লিঙ্ক করে একদম শিখিয়ে দেবো যখন আমি BOP, ব্যালেন্স অফ পেমেন্ট, ক্লাস 12 এনসিইআরটিতে যাব। সুতরাং প্রত্যেকটা ধাপে ধাপে অপেক্ষা করো যে আমি কেমনভাবে তোমাদেরকে পড়াচ্ছি। প্রত্যেকটা জিনিস লক্ষ্য করবে, সম্পূর্ণভাবে UPSCর প্যাটার্নে পড়াবো, একটুখানিও ছাঁচ বাইরে যাবে না। বুঝতে পেরেছ? তো দেখো, দ্য স্টোরি অফ ভিলেজ পালামপুর শুরু করিয়েছিলাম। তো কী হয়েছিল? দ্য পারপোজ অফ দ্য স্টোরি, লুক অ্যাট দ্যাট। ঠিক আছে, কি বলছে ইন্ট্রোডাকশনটা, এর মাধ্যমে তুমি কি শিখবে সমস্তটা আমি এই শুধু ওভারভিউর ওপর বেস করে বলে দিচ্ছি যে তুমি কেমন ইকোনমি শিখতে পারো শুধুমাত্র এই দ্য স্টোরি অফ ভিলেজ পালামপুরের ওপর। দ্য ভেরি 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 ভাইটাল চ্যাপ্টার অফ UPSC। ঠিক আছে, তুমি যদি ইকোনমি শিখতে চাও তোমাকে দ্য স্টোরি অফ ভিলেজ পালামপুর জানতেই হবে, এটা বাধ্যতামূলক। ঠিক আছে, দেখো, দ্য স্টোরি অফ ভিলেজ পালামপুর থেকে তুমি কী কী শিখতে পারছো সেটা একবার বলে দিচ্ছি। দ্য পারপোজ অফ দ্য স্টোরি, কেমন দেখো স্টোরিটা কিসের জন্য বলা আছে তার পারপোজটা পর্যন্ত বলে দিচ্ছে। এর আগে আমি পড়ানো শুরু করিয়েছিলাম, শুধুমাত্র ওভারভিউয়ের ওপর বেস করে আমি একটুখানি বলে দেবো যে আমি কেমনভাবে এই ওভারভিউটার ওপর বেস করে কেমন মাইক্রো ইকোনমি থেকে ম্যাক্রো ইকোনমি পর্যন্ত যাব, মানে পুরো 9-এর একটা চ্যাপ্টার ওপর বেস করে কেমন আমি সম্পূর্ণ ইকোনমিটা শেষ করাই, সেটাই শুধু তোমাদের কাছে লক্ষণীয় ব্যাপার হয়ে যাবে। ঠিক আছে, সেই জিনিসটা আমি হালকার ওপর দিয়ে বলে যাচ্ছি। বলে দেওয়ার পর আগের দিনের যে ভিডিওটা আছে যদি বুঝতে না পারো দেখবে, দেখে যেটা বুঝতে পারবে না সেটা জিজ্ঞাসা করবে, আর আজকেও যেটা বুঝতে পারছো না সেটা অবশ্যই জিজ্ঞাসা করবে। ঠিক আছে, জিজ্ঞাসা না করলে আমি কিন্তু উত্তর দিতে পারবো না। দেখো, কেমনভাবে তোমাকে ম্যাক্রো ইকোনমিতে নিয়ে যাবো সেটা শুধু এই ওভারভিউয়ের ওপর, দ্য স্টোরি অফ ভিলেজ পালামপুরের ওভারভিউয়ের ওপর আজকে আমি বুঝাচ্ছি। ঠিক আছে, দেখো কি বলছে, স্টোরিটা কিসের জন্য, হোয়াই দিস স্টোরি। ঠিক আছে, UPSC প্রশ্ন করে হোয়াই অ্যান্ড হাউ, এইটার উপর বেশ করেই তোমাদের প্রশ্ন করে, তো সেই জিনিসটাই আমি বলে দিচ্ছি কেমন হয় দেখো। দ্য পারপোজ অফ দ্য স্টোরি ইজ টু ইন্ট্রোডিউস সাম বেসিক কনসেপ্ট রিলেটিং টু প্রোডাকশান অ্যান্ড দিস উই ডু থ্রো এ স্টোরি অফ হাইপোথেটিক্যাল ভিলেজ পালামপুর। দেখো, প্রোডাকশান, ঠিক আছে, প্রোডাকশান কস্ট মাইক্রো ইকোনমিতে যতবার যাবে শুধু এইটার ওপর বেস করে তুমি বাজেট পড়বে, প্রোডাকশান কস্ট সব কিছুতে কিন্তু এই প্রোডাকশানের ওপর বেস করে হয়। সুতরাং এই প্রোডাকশানটা কতটা গুরুত্বপূর্ণ সেটাও তুমি বুঝতে পারবে। ঠিক আছে, farming is the main activity in the Palampur, whereas several other activities such as small-scale manufacturing, dairy transport, etc. are carried out on a limited scale. These production activities need various types of resources: natural resources, man-made resources, human effort, money and credit system, human effort, human development index (HDI),
ঠিক আছে। সমস্ত জিনিসটা দেখো এই দ্য স্টোরি অফ ভিলেজ পালামপুরের ওপর বেস করে আমি শেষ করাবো, বুঝতে পেরেছো? দ্য স্টোরি অফ ভিলেজ পালামপুরটা কতটা গুরুত্বপূর্ণ তাহলে এবার বুঝে নাও, ঠিক আছে। অ্যাজ উই রিড থ্রু দ্য স্টোরি অফ পালামপুর উই উইল লার্ন হাউ ভেরিয়াস রিসোর্সেস কম্বাইন দ্য প্রোডাকশন অফ ডিজায়ার গুডস অ্যান্ড সার্ভিস ইন দ্য ভিলেজ। ডিজায়ার্ড গুডস, ঠিক আছে, ডিজায়ার্ড মানে কি চাহিদা, চাহিদার যোগান তত্ত্ব, ঠিক আছে, চাহিদার যোগান তত্ত্ব যেটা হচ্ছে সেটাও কিন্তু দ্য স্টোরি অফ ভিলেজ পালামপুরের ওপরই বেস করছে। আর এই চাহিদা আর যোগানের ওপরই বেস করে তোমাদের কিন্তু ব্যালেন্স অফ পেমেন্ট সিস্টেম হয়, ঠিক আছে। চাহিদা আর যোগানের ওপর বেস করেই ব্যালেন্স অফ পেমেন্ট সিস্টেম হয়। তো আগের দিন যেটা পড়িয়ে দিয়েছিলাম সেটা ওভারভিউ একবার বলে দিচ্ছি, যে এটা কি পড়েছিলাম, যে অর্গানাইজেশন প্রোডাকশনের জন্য চারটে জিনিস লাগে, ল্যান্ড, লেবার, ফিজিক্যাল ক্যাপিটাল, আর একটা কি তোমরা নিজেরা বলো, ঠিক আছে। তো ল্যান্ড ফিক্স, তার উপর কেমনভাবে তুমি তৈরি করতে পারবে সেটা এখান থেকে পড়বে, পড়ে আমাকে জানাবে, ঠিক আছে। তারপরে দেখো ধীরে ধীরে আমি ওপরে উঠছি, এইগুলো সব পড়ানো হয়ে গেছে, একবার চেক করে নেবে। 1960s HYB সিডস আসছে, ঠিক আছে। এই জিনিসটা আমি কিন্তু 5 ইয়ার্স প্ল্যান যখন পড়াবো তখন বুঝিয়ে দেবো। দেখতে পাচ্ছ একটা 5 ইয়ার্স প্ল্যান কেমন, তা ভিলেজ পালামপুরের ওপর বেস করে হয়ে যাচ্ছে, ঠিক আছে। সমস্ত জিনিসটা কিন্তু এই ভিলেজ পালামপুরের ওপর বেস করেই হচ্ছে, ঠিক আছে। ফার্ম মেকানিজম, ডিজেল, ইরিগেশন সিস্টেম, পেস্টিসাইডস এগ্রিকালচার থেকে প্রতি বছর, ফার্টিলাইজার প্রতি বছর প্রশ্ন করে, ঠিক আছে। ফার্ম মেকানিজম প্রত্যেকটার ওপর কিন্তু প্রশ্ন করে, সুতরাং এই জিনিসগুলো ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে। তো দেখো একটা ছোট পাড়া চ্যাপ্টার যেটার ওপর কেউ গুরুত্ব দেয় না, সেই একটা চ্যাপ্টার তোমার জন্য কত গুরুত্বপূর্ণ হতে পারে। মানে হচ্ছে ঠিক সেই রকম বিয়ের পর যেমন মা বাবাকে গুরুত্ব দাও না, তো এটা অনেক ক্ষেত্রে হয়, তো সেই জিনিসটা কতটা প্রবলেম ক্রিয়েট করতে পারে, সেই জিনিসটার মতনই হচ্ছে দ্য স্টোরি অফ ভিলেজ পালামপুর, ঠিক আছে। এই পালামপুরের স্টোরি যদি তুমি না জানো, তুমি বিশ্বের সমস্ত স্টোরি বুঝতে পারবে না, আমি বলে রেখে দিলাম, ঠিক আছে। দেখো তারপরে আমরা কি বললাম, HYV সিডস এলো, মানে যেগুলোকে উচ্চ ফলনশীল বীজ বলে এক কথায়, ঠিক আছে। কেমিক্যাল ফার্টিলাইজার এলো, ঠিক আছে। এতে কারা উন্নতি লাভ করলো, পাঞ্জাব, হরিয়ানা এরা উন্নতি লাভ করলো, ঠিক আছে। তো কী হচ্ছে, এই জিনিসগুলো তোমরা ডিসকাস করবে, ঠিক আছে। এরপর থেকে শুরু করছে দেখো 3 নম্বর, এত কিছু যে আমরা করছি এইখান থেকে কিন্তু আমি সাস্টেনেবল ডেভেলপমেন্ট ক্লাস 11-এর NCERT পড়িয়ে দিতে পারবো, বুঝতে পারছো প্রত্যেকটা কেমন লিঙ্ক করা আছে। বলছে উইল দ্য ল্যান্ড সাস্টেন, বলছে ল্যান্ডটা কি সাস্টেন থাকছে, হোয়াই দিস কোয়েশ্চেন কামস হিয়ার, কেন এই প্রশ্নটা আসছে, কারণ কি আমরা HYB সিডস তৈরি করছি, ঠিক আছে, সেখান থেকে উৎপন্ন করছি, তাছাড়া আমরা কি দিচ্ছি, ফার্টিলাইজার ইউজ করছি, তাছাড়া আমরা কেমিক্যাল ফার্টিলাইজারটা মেনলি ইউজ করছি। তো এতে কি আমাদের ল্যান্ডটা সুস্থায়ী হবে, ইজ ইট সাস্টেন মানে কি সুস্থায়ী। ল্যান্ড বিং এ ন্যাচারাল রিসোর্স, আমরা কি জানি ল্যান্ড একটা ন্যাচারাল রিসোর্স, ইট ইজ নেসেসারি টু বি কেয়ারফুল ইন ইটস ইউজ, বলছে এটা বাধ্যতামূলক, নেসেসারি টু বি কেয়ারফুল ইন ইটস ইউজ, এটার ইউজটার জন্য খুবই কেয়ারফুল থাকা দরকার। সায়েন্টিফিক রিপোর্টস ইন্ডিকেট দ্যাট দ্য মডার্ন ফার্মিং মেথড হ্যাভ ওভার ইউজড দ্য ন্যাচারাল রিসোর্স বেস, ঠিক আছে, ওভার ইউজ দ্য ন্যাচারাল রিসোর্স বেস। দেখো এই লাইনটা পারলে যদি তোমার কাছে PDF থাকে সেখান থেকে তুলে নেবে বা এখান থেকে তুলে নেবে, আর যদি বই থেকে থাকে সেখানে আন্ডারলাইন করে নেবে। কী বলছে সায়েন্টিফিক রিপোর্টস, কী বলছে সায়েন্টিফিক রিপোর্টস ইন্ডিকেট দ্যাট দ্য মডার্ন ফার্মিং, বর্তমানে যে ফার্মিং রয়েছে ফার্মিং মেথড যেটা রয়েছে, হ্যাভ ওভার ইউজ দ্য ন্যাচারাল রিসোর্স বেস, কী হচ্ছে ন্যাচারাল রিসোর্সটাকে না অতিরিক্ত ইউজ করে ফেলছে, ঠিক আছে। তো একটা জিনিস তুমি ভাবো, তোমার দিনে কতক্ষণ পড়া সম্ভব, এই জন্যে আমি বলেছিলাম একটা 8 থেকে 10 ঘন্টার স্ট্র্যাটেজি নাও, স্ট্র্যাটেজি ভিডিও আমি দিয়েছিলাম। তুমি যদি দিনে 18 ঘন্টা পড়ো আর 4 ঘন্টা ঘুমো, তুমি পরের দিন আবার দেখবে 18 ঘন্টা ঘুমোচ্ছ, 4 ঘন্টা পড়ছো, উল্টো হয়ে যাবে সম্পূর্ণভাবে। এটা কখনো কারোর পক্ষে সাস্টেন করা সম্ভব নয়, বুঝতে পেরেছো? সেই কারণে আমি বলেছিলাম 8 থেকে 10 ঘন্টা নাও, ভালোভাবে পড়ো, বুঝতে পেরেছো? তো কী বলছে সায়েন্টিফিক রিপোর্ট কী বলছে, যে মডার্ন ফার্মিং যেটা রয়েছে না সেটা কিন্তু ওভার ইউজড হয়ে যাচ্ছে, বা কিসের জন্য, ন্যাচারাল রিসোর্সটাকে আমরা বেশি ইউজ করে ফেলছি, ঠিক আছে। ইন মেনি এরিয়াস গ্রিন রেভলিউশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য লস অফ সয়েল ফার্টিলিটি ডিউ টু দ্য ইনক্রিজড ইউজ অফ কেমিক্যাল ফার্টিলাইজার, ঠিক আছে। তাহলে কি সয়েল ফার্টিলাইজার কিসের জন্য কমে যাচ্ছে, ফার্টিলাইজার মানে উৎপাদন ক্ষমতা, ফার্টিলাইজার মানে কখনো ভাববে না যে এটা রাসায়নিক সার, ঠিক আছে। ফার্টিলাইজার মানে রাসায়নিক সার নয়, ফার্টিলাইজার মানে হচ্ছে ফার্টিলিটি যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে উৎপাদন ক্ষমতা, ঠিক আছে। তো কী হচ্ছে আমরা কেমিক্যাল ফার্টিলাইজার বেশি ইউজ করে ফেলছি, এর জন্য কী হচ্ছে লস হচ্ছে। এটা কার পর দেখা যাচ্ছে, গ্রিন রেভলিউশন। প্রশ্ন, গ্রিন রেভলিউশন আমাদের দেশে কবে দেখা গিয়েছিল, পারলে কমেন্ট সেকশনে অ্যান্সার করবে, ঠিক আছে। এইগুলোই কিন্তু তোমাদের যদি UPSC ছাড়াও কোনো স্টেট পাবলিক সার্ভিসেও যদি তোমরা বসো, এই প্রশ্নগুলোই করে, যে গ্রিন রেভলিউশন কবে হয়েছিল, এতে কোন সিডস ব্যবহার করা হয়েছিল, কেমিক্যাল ফার্টিলাইজার কোন সময় এসেছিল, ঠিক আছে। এই সব জিনিসগুলি প্রশ্ন করবে, ঠিক আছে। তো
তো দেখো তারপরে বলছে অলসো কন্টিনিউয়াস ইউজ অফ গ্রাউন্ড ওয়াটার ফর টিউবওয়েল ইরিগেশন হ্যাজ লেড টু দ্য ডিপ্লেশন অফ ওয়াটার টেবিল। কী হচ্ছে বলছে যে যদি গ্রাউন্ড ওয়াটার অতিরিক্তভাবে টিউবওয়েলের মাধ্যমে ব্যবহার করা হয় কিসের জন্য, ইরিগেশনের জন্য, মানে চাষবাসের জন্য, তাহলে কী হয় ওয়াটার লেভেলটা যেটা আছে না, মানে আমরা যেটা ভৌম জল বলি এক কথায় ওয়াটার লেভেল, ঠিক আছে, সেই ভৌম জলের স্তরটাও কিন্তু ধীরে ধীরে নেমে যাচ্ছে। এতে কী হচ্ছে এনভায়রনমেন্টাল রিসোর্স লাইক সয়েল ফার্টিলিটি অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার আর বিল্ড আপ ওভার ইয়ার্স। ঠিক আছে, কী বলছে এনভায়রনমেন্ট রিসোর্স যেগুলো আছে যেমন সয়েল ফার্টিলিটি মানে তোমার মাটির উৎপাদন ক্ষমতা, ঠিক আছে, বা তোমার কী বলছে গ্রাউন্ড ওয়াটার, এগুলো কী হচ্ছে অনেক বছর ধরে জমে 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 তৈরি হয়েছে। ওয়ান্স ডিস্ট্রয় ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু রিস্টোর দেম। ঠিক আছে, তোমাদের ইন্টারভিউ এই প্রশ্নগুলো করবে যে ল্যান্ড রিসোর্স, যে ল্যান্ডটা যে সাস্টেন হচ্ছে না এর জন্য কী প্রবলেম হতে পারে। বলছে কী বলছে ওয়ান্স ডিস্ট্রয়েড, এটা যদি একবার খারাপ হয়ে যায় ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু রিস্টোর দেম, এটাকে আবার কিন্তু পুনরাবৃত্তি করা, নতুন করে তৈরি করা খুবই কঠিন ব্যাপার। উই মাস্ট টেক কেয়ার অফ দ্য এনভায়রনমেন্ট টু এনশিওর ফিউচার ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার। দেখো সাস্টেনেবল ডেভেলপমেন্ট যে কথাটা বলি না, সাস্টেনেবল ডেভেলপমেন্ট কথাটার মানে কি, মানে কি আমরা চাষ করা ছেড়ে দেবো সেটা বলে না। কি বলছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সুস্থায়ী উন্নয়ন, এর একটাই বাণী হচ্ছে যে বর্তমানে আমরা যারা রয়েছি তারা আমাদের জন্য রান্না তো করবোই, আমরা আমাদের জন্য তৈরি তো করবোই, কিন্তু পুরোপুরি যেন খেয়ে না নিই যে আমাদের পরবর্তী পর্যায়ে যারা রয়েছে, মানে হচ্ছে যেই প্রেম করছি, ধরো বিয়ে করবো কোন দুঃখে, ঠিক আছে, ধরো আমার বাচ্চা হলো, তার জন্য তো কিছু রেখে যেতে হবে নাকি, তো তাদের যদি না রেখে দিয়ে যায় তারা আমাদের গাল দেবে। তো কী হচ্ছে তারা যাতে বেঁচে থাকে, মানুষের প্রজাতি যাতে বেঁচে থাকে, তার জন্য কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট। একটা জিনিস তোমার মনে রাখবে, ডারউইন, ঠিক আছে, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, ভাই স্ট্রাগল ফর এক্সিস্টেন্স যেটা বলা হচ্ছে, তো স্ট্রাগলটা করবে কারো পর, তার কাছে তো কিছুই নাই, এক্সিস্টেন্সের বেঁচে থাকার জন্য তো কিছুই নাই, তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট না থাকলে কী হবে, যেমন একদিন ডাইনোসর শেষ হয়ে গেছিলো, মানুষও একদিন শেষ হয়ে যাবে। তো সেই উদ্দেশ্যেই বলছে সব জিনিসটা সাস্টেন রাখতে হবে, ঠিক আছে। এনভায়রনমেন্ট টু ইনশিওর ফিউচার ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার, এখানে এগ্রিকালচার সম্পর্কে বলা হচ্ছে যে এগ্রিকালচার যাতে বেশি চলে তার জন্য দেখতে হবে। দেখো এখানে একটা পয়েন্ট করে দেওয়া আছে, এটা একটু পড়ে নেবে। কেমিক্যাল ফার্টিলাইজার্স প্রোভাইড মিনারেলস হুইচ ডিজলভ ইন ওয়াটার অ্যান্ড আর ইমিডিয়েটলি অ্যাভেলেবেল টু প্ল্যান্টস। কী বলছে কেমিক্যাল ফার্টিলাইজার্স প্রোভাইড মিনারেলস, কী বলছে মিনারেলস মানে কি খনিজ পদার্থ, আমরা জানি গাছ কিন্তু খনিজ রস টানে, তো কেমিক্যাল ফার্টিলাইজার কী করে এই মিনারেলসগুলো প্রোভাইড করে, হুইচ ডিজলভ ইন ওয়াটার আর ইমিডিয়েটলি অ্যাভেলেবেল টু প্ল্যান্ট, ঠিক আছে, যেটা জলে থাকে সেগুলো তাড়াতাড়ি টেনে নিয়ে আসে যাতে প্ল্যান্ট সেটা নিতে পারে। বাট দিস মে নট বি রিটেইনড ইন দ্য সয়েল ফর লং, কিন্তু এটা কিন্তু বেশি দিন থাকে না কো। দে মে স্কেপ ফ্রম দ্য সয়েল অ্যান্ড পলিউট গ্রাউন্ড ওয়াটার। কী হচ্ছে আমরা কি বলতে চাইলাম যে তোমার ফার্টিলাইজার যেটা ইউজ করছি, যে জলে যে জিনিসটা থাকে খনিজ পদার্থটা, সেটা কিন্তু এই ফার্টিলাইজার দিয়ে দিচ্ছে, কিন্তু এটা কিন্তু বেশি দিন সাস্টেন করে না। অনেক ক্ষেত্রে কী হয় আমরা ডিডিটি টাইপের জিনিস ব্যবহার করি, টাইক্লোরোমিথেন, ঠিক আছে, এই জিনিসগুলো একটা রয়েছে, তো এইগুলো কিন্তু বেশিক্ষণ ধরে থাকে না কো। এতে অনেক ক্ষেত্রে কী হয় যে ধরো খুব বৃষ্টি হয়েছে, তো কী হচ্ছে জলাশয়ে ভেসে চলে যায়, যে কী হয় পলিউটেড গ্রাউন্ড ওয়াটার, মাটির তলাতে ঢুকে গ্রাউন্ড ওয়াটারটাকে তো 12টা বাজায়, আবার রিভার্স লেকস মানে নদী হ্রদ এগুলোকেও, ঠিক আছে। কেমিক্যাল ফার্টিলাইজার্স ক্যান অলসো কিল ব্যাকটেরিয়া অ্যান্ড আদার মাইক্রো অর্গানস ইন সয়েল, মানে কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করলে অনেক ক্ষেত্রে কেঁচোকে বলা হয় কৃষকের সবথেকে ভালো বন্ধু, ঠিক আছে, সে কেঁচোও কিন্তু মেরে দিতে পারে, ঠিক আছে। দিস মিনস সামটাইম আফটার দেয়ার ইউজ দ্য সয়েল উইল বি লেস ফার্টিলাইজ দ্যান এভার বিফোর, ঠিক আছে। কী হচ্ছে এখন যেটা রয়েছে সয়েলটার যে উৎপাদন ক্ষমতা রয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে শেষ হয়ে যেতে পারে। সোর্সটা কোথা থেকে, ডাউন টু আর্থ, নিউ দিল্লি, ঠিক আছে, নিউ দিল্লির খবর এটা, নিউ দিল্লি, অলওয়েজ রিমেম্বার। দ্য কনজাম্পশন অফ কেমিক্যাল ফার্টিলাইজার ইন পাঞ্জাব ইজ দ্য হাইয়েস্ট ইন দ্য কান্ট্রি। দ্য কন্টিনিউয়াস ইউজ অফ কেমিক্যাল ফার্টিলাইজার্স হ্যাড লেড টু দ্য ডিগ্রেডেশন অফ সয়েল হেলথ। পাঞ্জাব ফার্মার্স আর নাও ফোর্সড টু ইউজ more and more chemical fertilizers other input to active their same production level. This means cost of cultivation is rising very fast. তাহলে কী হচ্ছে যখন কী হচ্ছে যে তোমার মাটির যে উৎপাদন ক্ষমতাটা কমে যাচ্ছে, কী হচ্ছে ফার্টিলাইজার ইউজ করছে, তো আরও ফার্টিলাইজার ইউজ করছে। ফার্টিলাইজারের কাজ আমি একটু আগে কী বললাম যে খনিজ দ্রব্য দরকার সেটা কিন্তু ও বাড়িয়ে দেয়, সেটা কেমিক্যাল ফার্টিলাইজার বাড়িয়ে ফেলে। তো সেই জন্য কিছু আরও বেশি কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করছে, কারণ কি ফার্টিলাইজার ইউজ করে মাটির যে উৎপাদন ক্ষমতা সেটা একদম ধীরে ধীরে শেষ হয়ে গেছে, বুঝতে পেরেছ। তো এতে কী হচ্ছে খরচাও বাড়ছে। এটা চণ্ডীগড়ের খবর, ঠিক আছে। তো
এইখান থেকে বলে দিই, ইউপিএসসি কোয়েশ্চেন করেছিল কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট উইথ রিগার্ডিং টু কেমিক্যাল ফার্টিলাইজার। বুঝতে পেরেছ? কোথা থেকে প্রশ্ন করে দিচ্ছে, একদম হাইফাই বই পড়ার দরকার মনে হচ্ছে, এইগুলো পড়লেই যথেষ্ট। ঠিক আছে, তারপর দেখো বলছে হাউ ইজ ল্যান্ড ডিস্ট্রিবিউটেড বিটুইন দ্য ফার্মার্স ইন পালামপুর। তো কী বলছে, পালামপুরে যে ল্যান্ড ডিস্ট্রিবিউশনটা ফার্মারদের মধ্যে হয়েছিল সেটা কেমনভাবে হয়েছিল। ঠিক আছে, এটা আমি ফার্স্ট 5 ইয়ার প্ল্যান্সের সাথে ম্যাচ করিয়ে দেবো। ঠিক আছে, ইউ মাস্ট হ্যাভ রিয়েলাইজড হাউ ইম্পর্টেন্ট ল্যান্ড ইজ ফর ফার্মিং। তোমরা হয়তো জানো যে ফার্মিংয়ের জন্য ল্যান্ড কতটা গুরুত্বপূর্ণ। আনফর্চুনেটলি নট অল দ্য পিপল এঙ্গেজড ইন এগ্রিকালচার হ্যাভ সাফিসিয়েন্ট ল্যান্ড ফর কাল্টিভেশন। কী বলছে, আনফর্চুনেটলি সবাইকার কাছে কিন্তু সাফিসিয়েন্ট ল্যান্ড থাকে না কাল্টিভেশনের জন্য। ইন পালামপুর অ্যাবাউট 1/3 অফ দ্য 450 মিলিয়ন আর ল্যান্ডলেস। কী বলছে, 450 মিলিয়ন যদি 450 ফ্যামিলি যদি লোক থাকে, তার মধ্যে 1/3 কী হচ্ছে, ল্যান্ড নাই। দ্যাট মিনস 150 ফ্যামিলিজ, মোস্ট অফ দেম দলিত হ্যাভ নো ল্যান্ড ফর কাল্টিভেশন। এবং আরও কী বলছে যে দলিত যারা রয়েছে না, তাদের ক্ষেত্রে বেশি প্রবলেম হয়ে যায়, তাদের কাছেই বেশিটা থাকে না। অফ দ্য রিমেনিং ফ্যামিলিজ হু ওন ল্যান্ড 240 ফ্যামিলিজ কাল্টিভেট স্মল প্লটস অফ ল্যান্ড লেস দ্যান 2 হেক্টরস ইন সাইজ। আর 240 ফ্যামিলি যারা রয়েছে তাদের ক্ষেত্রে কী হচ্ছে, যে 2 হেক্টরের বেশি তাদের কাছে জমি থাকে না। কাল্টিভেশন অফ সাচ প্লটস ডাজ নট ব্রিং অ্যাডিকুয়েট ইনকাম টু দ্য ফার্মার। এবং এইটুকুন জমিতে চাষ করে তার ক্ষেত্রে কিন্তু ইনকামের জন্য এমন কিছু হাইফাই কোনো কাজ করে না। এর একটা বক্স আছে, পড়বে কী বলছে দেখো, ইন 1960s গোবিন্দা ওয়াজ এ ফার্মার। ঠিক আছে, উইথ 2.25 হেক্টর অফ লার্জলি unirrigated land. With the help of his 3 sons, Gobind cultivated the land, though they did not live comfortably. তাহলে বুঝতে পারছো যে এই গল্পটার মাধ্যমে কি জানতে পারছি, যে এর কাছে এমন কিছু জমি নেই, তাই কি হচ্ছে, এদের বাড়িটা তেমনভাবে পরিস্থিতি ভালো নেই, যদিও তারা চাষবাস করে। You can see the large number of small plots scattered around the village in the picture. These are cultivated by the small farmers. ঠিক আছে, দেখে নাও একজন, এত বড় জমিটা ছোট ছোট করে, কারোর কাছে হয়তো একটু বেশি জমি আছে, কারোর কাছে একটু ছোট জমি আছে। ঠিক আছে, এইরকমভাবে চাষ করছে। ঠিক আছে, these are cultivated by the small farmers. On the other hand, more than half of the area of the village is covered by the plots that are quite large in size. In Palampur, there are 60 families of medium and large farmers who cultivated more than 2 hectares of land. তাহলে কি হচ্ছে, পালামপুরে যারা বড় বড় রয়েছে তাদের খুব বেশি হলে কতগুলো হচ্ছে, 60টা ফ্যামিলি রয়েছে। ঠিক আছে, তারা 2 হেক্টর করে জমি আছে। এ ফিউ অফ লার্জ ফার্মার্স হ্যাভ ল্যান্ড এক্সটেন্ডেড ওভার 10 হেক্টরস অর মোর। যাদের কাছে 10 বিঘের উপরে জমি রয়েছে, এরকম লোক রয়েছে। ঠিক আছে, ওয়েট অ্যান্ড সি। তাহলে দেখো এতে ব্যাপারটা কী হচ্ছে, এইখানটা থেকে আমি একটু জিনিসটা, এর পরেটা যেটা রয়েছে সেটা হচ্ছে যে ল্যান্ডে কারা কাজ করবে। ঠিক আছে, সেটা বলার আগে আমি হালকা করে 5 ইয়ার্স প্ল্যান সম্পর্কে হালকা করে বলে দিই। ঠিক আছে, এর সাথে কেমন 5 ইয়ার্স প্ল্যান লিঙ্ক করা যায়। তাহলে কী হচ্ছে, এইখান থেকে আমি কী জানতে পারছি, যে ফার্মার্সদের মধ্যে ল্যান্ড ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয়েছিল। তো ইউপিএসসি প্রশ্ন করেছিল যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান সেট তোমার মেন উদ্দেশ্য কী ছিল। ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের মেন উদ্দেশ্য ছিল যে যাদের কাছে বেশি বেশি জমি আছে, আমরা জানি 1947-এর আগে যারা যারা জমিদার ছিল তাদের নামেই সব জমি ছিল। ঠিক আছে, আর বাকি ছোট ছোট জমি ছিল। তো তাদের ক্ষেত্রে কী হয়েছিল, যে অনেকের কাছে জমি নেই, তো সরকার ঠিক করেছিল সবাইকে জমি ডিস্ট্রিবিউট করবে। ঠিক আছে, সেটা কোন ইয়ারে 5 ইয়ার প্ল্যানে করেছিল, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে। ঠিক আছে, তো সেই জিনিসটা হচ্ছে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান। বুঝতে পারছো, ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে কী হয়েছিল, জমি বন্টনের কাজ চলছিল। এটা ইউপিএসসি 2017 নাহলে 18-তে প্রশ্নটা করেছিল। ঠিক আছে, তো সেটাও দেখতে পাচ্ছ এইখান থেকেই হয়ে যাচ্ছে। আর পরে যখন 5 ইয়ার্স প্ল্যান পড়বে আলাদাভাবে পড়িয়ে দেওয়া হবে। প্রথমে বেসিক কনসেপশন ক্লিয়ার করা, 5 ইয়ার্স প্ল্যান, ফার্স্ট 5 ইয়ার্স প্ল্যান। ঠিক আছে, এইখান থেকে গেলাম। তো তারপরে প্রশ্ন আসছে যে কারা ল্যান্ডে কাজ করবে, হু উইল প্রোভাইড দ্য লেবার। তাহলে প্রথমে কী গেলাম, ল্যান্ডের কাজ কি বুঝতে পারলে। ক্যাপিটাল ফর্মেশনের জন্য 4টে জিনিস বলেছিলাম, কী কী বলেছিলাম, ল্যান্ড, লেবার, ফিজিক্যাল ক্যাপিটাল, হিউম্যান ক্যাপিটাল।
তো লেবারের ক্ষেত্রে কী হচ্ছে, আফটার ল্যান্ড লেবার ইজ দ্য নেক্সট নেসেসারি ফ্যাক্টর ফর প্রোডাকশন। ফার্মিং রিকোয়ার্স এ গ্রেট ডিল অফ হার্ড ওয়ার্ক। স্মল ফার্মার্স অ্যালং উইথ দেয়ার ফ্যামিলিজ কাল্টিভেট দেয়ার ওন ফিল্ড, দাস দে প্রোভাইড দ্য লেবার রিকোয়ার্ড ফর ফার্মিং দেমসেলস। মিডিয়াম অফ লার্জ ফ্যামিলিজ হায়ার ফার্ম লেবার্স টু ওয়ার্ক অন দেয়ার ফিল্ডস। তাহলে কী হচ্ছে, মানুষ এখানে একটা জিনিস কী বোঝাচ্ছে, যে মানুষ যারা রয়েছে তারাই কিন্তু হার্ডওয়ার্ক করছে, স্মল ফার্মার যারা রয়েছে তারাই হার্ডওয়ার্ক করছে, তারাই লেবার দিচ্ছে কিসের জন্য, জিনিসটা তৈরির জন্য। ঠিক আছে, কেমনভাবে প্রোডাকশান তৈরি হচ্ছে আর লেবাররা কেমনভাবে কাজ করছে। বলছে ক্রপস গ্রোন অন দ্য ল্যান্ড, এর জন্য কী হচ্ছে, ক্রপস যেগুলো রয়েছে খাদ্যশস্য, ক্রপস মানে খাদ্যশস্য, সেগুলোও কিন্তু ধীরে ধীরে তৈরি হচ্ছে। ইনস্টেড দে আর পেইড ওয়েজেস বাই দ্য ফার্মার্স ফর হুম দে ওয়ার্ক। কী হচ্ছে, যাদের কাছে ন্যায়কো, মানে যারা ধরো জমি ন্যায়কো বা জমি আছে কিন্তু তবুও ছোটো জমিতে অন্যজনের কাছে কাজ করছে, তাদের জন্য তাদেরকে কিন্তু এর জন্য ওয়েজেস দেওয়া হচ্ছে। ওয়েজেস মানে পেইড, তুমি কাজ করছো তার বদলে তোমায় মাইনে দেওয়া হচ্ছে। ঠিক আছে, ওয়েজেস ক্যান বি ইন ক্যাশ অর ইন কাইন্ড অফ ক্রপ। মানে কিছু কিছু ক্ষেত্রে কী হয়, দেখবে 220 টাকা করে, যদি তুমি গ্রাম অঞ্চলে থাকো তাহলে লক্ষ্য করে দেখবে যে 210 টাকা কিংবা 220 টাকা করে লেবারের দাম। ঠিক আছে, যদি সে চাষের কাজে যায় তো তাদেরকে কী করা হয়, 170 টাকা করে দেওয়া হয়, আর তার সাথে 2-3 কেজি করে চাল দেওয়া হয়। তো অনেক ক্ষেত্রে কী হয়, ক্যাশ দিয়ে দেওয়া হয়, অনেক ক্ষেত্রে চাল দিয়ে দেওয়া হয়, এরকম ক্রপও দিয়ে দেওয়া হয়, এটাই বলা হচ্ছে। ঠিক আছে, সামটাইমস লেবারার্স গেট মিলস অলসো, কিছু কিছু সময় খাবারও পায়, খাদ্য। ঠিক আছে, ওয়েজেস ভেরি ওয়াইডলি ফ্রম রিজিয়ন ফ্রম ক্রপ টু ক্রপ, from one farmer to activity into another. ঠিক আছে, there is also a wide variation in the during of employment. There is also a wide variation in a duration of employment নামটা বারবার শুনছো না, এমপ্লয়মেন্ট জেনারেট হচ্ছে না, বুঝতে পারছো কেমনভাবে আমি এই ভিলেজ পালামপুর দিয়ে তোমাদেরকে এমপ্লয়মেন্ট ম্যাক্রো ইকোনমি শিখিয়ে দেবো। সেই জন্যই ভালোভাবে বলেছিলাম যে জিনিসটা ভালোভাবে পড়বে। তাহলে কী হচ্ছে, এর সাথে কী হচ্ছে, অনেক ধরনের এমপ্লয়মেন্টও জোগাড় করছে। এ ফার্ম লেবার might be employed on a daily basis or one particular farm activity like harvesting or for whole year. ঠিক আছে, এ ফার্ম লেবারার একজন যে ফার্মে কাজ করে সে কীভাবে ডেলি এমপ্লয়মেন্ট দেয় বা একটা পার্টিকুলার সময়ে এক বছরে একবার মানে তোমার কাজ পায়। ঠিক আছে, ডালা ইজ এ ল্যান্ডলেস ফার্ম লেবার হু ইজ ওয়ার্ক অন ডেলি ওয়েজেস ইন পালামপুর। একজনকে নাম বলছে সে ডেলি ওয়েজেস করে, দিস মিনস হি মাস্ট রেগুলারলি লুক ফর ওয়ার্ক। ঠিক আছে, সে ডেলি ওয়ার্কার। আর তোমার এই প্যান্ডামিকের সময় সবথেকে বেশি করা হয়েছিল, ক্ষতিগ্রস্ত হয়েছে ডেলি লেবাররা। ঠিক আছে, দ্য মিনিমাম ওয়েজ ফর এ ফার্ম লেবারার সেট বাই দ্য গভর্নমেন্ট ইজ ₹300 পার ডে। অবশ্যই দেওয়া হয় না, যাই হোক, বাট ডালা গেটস অনলি 160। বুঝতে পেরেছে, 3000 টাকা থাকলেও ডালাকে কিন্তু 160 টাকা দেওয়া হয়। দেয়ার ইজ এ হেভি কম্পিটিশান ফর ওয়ার্ক অ্যামং দ্য ফার্ম লেবারার্স ইন পালামপুর। তাহলে কী হচ্ছে, আমরা জানি আমাদের দেশে 60% লোক শুধুমাত্র ফার্মেই কাজ করে, সুতরাং কম্পিটিশন বেশি। 300 টাকা বললেও বা কে দেবে, 300 টাকা তুমি রাজমিস্ত্রির কাজেই পাবে, বুঝতে পেরেছো, ফার্মে পাবে না। তো সেটাই এখানে বলছে। ঠিক আছে, ডালার 300 টাকার পাওয়ার কথা, তাতেও সে পাচ্ছে না, কারণ কি, ফার্মে অনেক ধরনের কাজের লোক বেশি রয়েছে। ঠিক আছে, সেখানে কম্পিটিশন বেশি। আজকাল যেমন চাকরির পরীক্ষায় কম্পিটিশন বেশি, সেই জন্য চাকরির পরীক্ষা পেতে একটু কষ্ট হয়, সেই জন্য কষ্ট করে খাটতে হয়, সেই জিনিসটা বুঝবে। ঠিক আছে, দ্য ক্যাপিটাল নিডেড ইন ফার্মিং। থার্ড কী বললাম, ল্যান্ড, লেবার, ফিজিক্যাল ক্যাপিটাল, হিউম্যান ক্যাপিটাল। ফিজিক্যাল ক্যাপিটাল আসছি। ঠিক আছে, you have already seen that the modern farming method required a great deal of capital, so that the farmers now needs more money than before. এখন সিজনের বেশি দরকার, কিসের জন্য, most small farmers have to borrow money to arrange for the capital. এর জন্য কী হয়, অনেক স্মল ফার্মার যারা রয়েছে তারা বড় করে। ঠিক আছে, কী করে, অ্যারেঞ্জ ক্যাপিটাল জোগাড় করার জন্য, মানে ধার করে। দে borrow from large farmers or the village money lenders. ঠিক আছে, মানি লেন্ডার্স or the traders who supply various inputs for cultivation. ঠিক আছে, the rate of interest on such loans is very high. They are put the great distress to repay the loan. ঠিক আছে, এর জন্য তাদের কী হয়, অনেকটা প্রবলেমও হয়। কিসের জন্য, তারা জিনিসটা নিয়ে তো আসছে মানি লেন্ডারদের কাছ থেকে, কিন্তু তার ইন্টারেস্ট রেট অনেক বেশি হয়। ঠিক আছে, তারপর দেখো, ইন কন্ট্রাস্ট টু দ্য স্মল ফার্মার্স দ্য মিডিয়াম আর লার্জ ফার্মার্স হ্যাভ দেয়ার ওন সেভিং ফ্রম ফার্মিং। একটু বড় ফার্মার তাদের নিজেদের একটু সেভিং রয়েছে। দে আর দ্য এবল টু অ্যারেঞ্জ ফর দ্য ক্যাপিটাল নিডেড। হাউ ডু দিস ফার্মার্স হ্যাভ দেয়ার ওন সেভিংস। ঠিক আছে, এটা সম্পর্কে একটু দেখবে যে তারা কেমনভাবে সেভিংসটা রাখতে পারে। তারপর দেখো উঠছি। ঠিক আছে, এগুলো পড়ার এমন কিছু দরকার নাই গো। সেল অর সারপ্লাস ফার্ম প্রোডাকশন। ঠিক আছে, আর দেখো সারপ্লাস অফ প্রোডাকশন, পাচ্ছ ম্যাক্রো ইকোনমি, সারপ্লাস অফ প্রোডাকশন একটা বইয়ে
হয়ে যাচ্ছে। যে লেট আস সাপোজ দ্যাট দ্য ফার্মার্স হ্যাভ দ্য প্রোডিউসড হুইট অন দেয়ার ল্যান্ড ইউজিং দ্য 3 ফ্যাক্টরস অফ প্রোডাকশন। তাহলে 3টে প্রোডাকশনের মাধ্যমে আমরা কী করলাম, ফার্মাররা যারা রয়েছে তারা ল্যান্ডে গম তৈরি করেছে। এবার কী করতে হবে, দ্য হুইট ইজ হারভেস্টেড অ্যান্ড প্রোডাকশন ইজ কমপ্লিট, হয়ে গেছে। হোয়াট ডু দ্য ফার্মার্স ডু উইথ দ্য হুইট, এইগুলো নিয়ে কী করবে, এটাই হচ্ছে প্রশ্ন। দে রিটেন এ পার্ট অফ দ্য হুইট ফর দ্য ফ্যামিলি কনজাম্পশন অ্যান্ড সেল দ্য সারপ্লাস হুইট। তাহলে কী হচ্ছে, যে জিনিসটা দরকার খাবারের জন্য ফ্যামিলির জন্য সেটা রেখে দিচ্ছে, আর বাকিটা সারপ্লাস মানে উদ্বৃত্ত যেটা রয়েছে সেটা কী করছে, ঠিক আছে, সেটা বিক্রি করে দিচ্ছে, সেল। স্মল ফার্মার্স লাইক, নাম বলেছে কয়েকজনকার, have little surplus wheat because their total production is small and for this a substantial share is kept for their own family needs। ঠিক আছে, তাহলে কী করছে, তারা নিজেদের জন্য বেশিটা রেখে দিচ্ছে, আর কম যেটা বেশি হচ্ছে একটু বেশি হলে সেটা হচ্ছে, যারা মিডিয়াম রয়েছে তারা একটু বেশি করছে, আর যারা আরও বেশি রয়েছে তারা আরও বেশি। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পারলে, ঠিক আছে। তাহলে কী হচ্ছে, প্রোডাকশান তৈরি করছে কিসের মাধ্যমে, 3টের মাধ্যমে, ল্যান্ড, লেবার, ফিজিক্যাল ক্যাপিটাল, হিউম্যান ক্যাপিটাল, এই কটার মাধ্যমে। আর তারপরে শেষে কী আসছে, এন্টারপ্রেনিউর, ঠিক আছে, মানে যারা বিক্রি করছে। ঠিক আছে, নন ফার্মিং অ্যাক্টিভিটিগুলো একবার দেখে নিই, প্রত্যেকজনকে বলছি ফার্মিং অ্যাক্টিভিটি কী, নন ফার্মিং অ্যাক্টিভিটি কী, সেগুলো কিন্তু নোট করে নেবে, দাঁড় করিয়ে নোট করে নেবে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, নন ফার্মিং অ্যাক্টিভিটির মধ্যে কী কী পড়ে দেখো, ফার্স্টই আসছে ডেয়ারি, the other common activity. Dairy is a common activity in mainly families of Palampur. People feed their buffaloes on various kinds of grass and jowar, bajra that grows during the rainy season. The milk is sold in Raniganj. কী হচ্ছে, রায়গঞ্জ। তো কী হচ্ছে, মিল্ক কোথায় সোল্ড করা হয়, রায়গঞ্জে। তাহলে দেখো প্রাইমারি অ্যাক্টিভিটি, সেখান থেকে কী আসছে, সেকেন্ডারি অ্যাক্টিভিটি, ডেয়ারি শিল্প। ঠিক আছে, ফার্স্ট ইয়ারির আন্ডারেই পড়ে। ঠিক আছে, ফার্স্ট ইয়ারিতে কী হচ্ছে, এগুলো তৈরি হচ্ছে। তো জিনিসটা বলে দিই, ফার্স্ট ইয়ারেতে আমরা যেটা রয়েছে প্রাইমারি অ্যাক্টিভিটি, সেটার মাধ্যমে যে প্রোডাকশন আসছে সেখান থেকে আসছে সেকেন্ডারি অ্যাক্টিভিটি। ঠিক আছে, সেকেন্ডারি পর আসছে টারশিয়ারি অ্যাক্টিভিটি। টারশিয়ারি অ্যাক্টিভিটি কেমনভাবে আসছে, এই যে এত কিছু হচ্ছে এর জন্য আমরা কী দিতে পারছি, সার্ভিস দিতে পারছি। সার্ভিসটা কি, টারশিয়ারি অ্যাক্টিভিটির আন্ডারে পড়ে। ঠিক আছে, তারপর হচ্ছে ফোর্থ অ্যাক্টিভিটি, সেটা হচ্ছে ট্রান্সপোর্ট। এবার বুঝতে হচ্ছে কেমনভাবে সারপ্লাস অফ প্রোডাকশন হচ্ছে। তো সারপ্লাস অফ প্রোডাকশন তার সাথে সাথে প্রাইমারি অ্যাক্টিভিটির সাথে কেমনভাবে অন্যগুলো নিজেদের সাথে যোগদান করতে পারছে। তাহলে ডেয়ারি শিল্পটা কী হচ্ছে, সেখানে তৈরি হয়েছে। তো সেটা এবার বুঝতে পারলে, প্রোডাকশানগুলো দিয়ে আছে দেখে নেবে। অ্যান এক্সাম্পল অফ স্মল স্কেল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, স্মল স্কেল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, এটা কিন্তু বারবার কারেন্টে ঘুরছে। এমএসএমই হচ্ছে স্মল স্কেল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, সেগুলোর আন্ডারে কারা কারা পড়ছে দেখো। বলছে অ্যাট প্রেজেন্ট লেস দ্যান 50 people আর এঙ্গেজড ইন ম্যানুফ্যাকচারিং ইন পালামপুর। আনলাইক দ্য ম্যানুফ্যাকচারিং দ্যাট টেক্স প্লেস in big factories in the towns and cities, manufacturing in Palampur involves very simple production method and are done on a small scale. They are carried out mostly at home or in the field with help family member। ঠিক আছে, এই জিনিসটা দেখে নিলে, এখানে যাই হোক দেখে নাও কারা কারা পড়ছে এর আন্ডারে। ঠিক আছে, শপকিপার্স, এরা হচ্ছে স্মল স্কেল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির আন্ডারে পড়ছে। ঠিক আছে, তারা কী করে, রাইস, হুইট, সুগার, টি, অয়েল, বিস্কুট, ঠিক আছে, এইসবের বিস্কুট, সব এইসব টুথপেস্ট, মানে এক কথাই মুদিখানার দোকান শপকিপার্স মানে। ঠিক আছে, তো মুদিখানার দোকানটা হচ্ছে কি এমএসএমইর আন্ডারে পড়ছে। তারপরে দেখো ফোর্থে চলে আসছি, ট্রান্সপোর্ট, টারশিয়ারি অ্যাক্টিভিটি। দেখো তাহলে আরেকবার রিপিট করে দিই, ফার্স্ট ইয়ারি অ্যাক্টিভিটি বা প্রাইমারি অ্যাক্টিভিটিতে কি আমরা পেলাম, কাল্টিভেশন থেকে আমরা কি পাচ্ছি, ডেয়ারি, এটা কী হলো, ম্যানুফ্যাকচারিং তৈরি করছি, মানে একটা থেকে আর একটা তৈরি করছি। ঠিক আছে, তারপরে কী এলাম, আমরা যখন ডেয়ারিতে এলাম তার জন্য আমরা কী এলাম, এমপ্লয়মেন্ট দিতে পারছি। ঠিক আছে, সেকেন্ডারি অ্যাক্টিভিটিতে কী এলাম, স্মল স্কেল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি মানে সেকেন্ডারি অ্যাক্টিভিটি। ফার্স্ট ইয়ারে সেকেন্ডারি তৈরি হওয়ার জন্য তার কী তৈরি হচ্ছে, কাজ তৈরি হচ্ছে, সেটা এখানে দেওয়া নাই করে, সেটা যখন পড়বো হিউম্যান জিওগ্রাফি তখন বলে দেবো। তার জন্য কী পাচ্ছি, সার্ভিস পাচ্ছি, সেটা হচ্ছে টারশিয়ারি, আর শেষ হচ্ছে ট্রান্সপোর্ট। ঠিক আছে, এটা হচ্ছে, তোমরা বলো, আমি বলবো না। ট্রান্সপোর্ট এ ফার্স্ট ডেভেলপিং সেক্টর ইন ভিলেজ পালামপুর। আর ডিটেলসে পড়াচ্ছি না, নিজেরা দেখে পড়ে নেবে। তোমায় পিডিএফটা শেয়ার করে দেবো, পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, যার দরকার সে সেখান থেকে নিয়ে নেবে। দেয়ার আর ভ্যারাইটি অফ ভেহিকলস অন দ্য রোড। ঠিক আছে, তো রোডে কী হচ্ছে, যে জিনিসগুলো হচ্ছে রোড ট্রান্সপোর্ট, এটা হচ্ছে ফোর্থ। ঠিক আছে,
এর আন্ডারে পড়ছে। তো বুঝতে পারলে এইগুলোর মাধ্যমেই আমি শুধু পালামপুরের উপর বেস করে তোমাদের কেমনভাবে শিখিয়ে দিলাম, ফার্স্ট 5 ইয়ার প্ল্যান শিখিয়ে দিলাম, তার সাথে কি শেষ করে দিলাম, হিউম্যান জিওগ্রাফি শেষ করে দিলাম হিসেব মতো, ফার্স্ট ইয়ারে প্রাইমারি অ্যাক্টিভিটি, সেকেন্ডারি অ্যাক্টিভিটি, টার্সিয়ারি অ্যাক্টিভিটি, ট্রান্সপোর্ট, ঠিক আছে, ট্রান্সপোর্ট অ্যান্ড রোডস, ঠিক আছে, এই জিনিসগুলো শিখিয়ে দিলাম। তার সাথে সাথে আরও অনেক জিনিস শিখিয়ে দিলাম, যেগুলো তোমার স্মল স্কেল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি শিখিয়ে দিলাম, ঠিক আছে। এইসব জিনিসগুলো দেখবে। সারপ্লাস অফ প্রোডাকশান কি, সারপ্লাস অফ প্রোডাকশানের উপর বেস করেই কিন্তু মাইক্রো ইকোনমি প্লাস ম্যাক্রো ইকোনমি নির্ভর করে, সেটাও আমি তোমাকে যখন ওইখানে যাব। যাই হোক, আমরা এখন এইখানে রয়েছি, লেভেল অনুযায়ী ধীরে ধীরে উঠবো, লেভেল পর্যন্ত রয়েছি, লেভেলেই টিকে থাকি, ঠিক আছে। যাই হোক, এটা আজকে পড়িয়ে দিলাম। উইশ ইউ অল এ হ্যাপি জার্নি। তো ভালোভাবে পড়াশোনা করো যদি ইউপিএসসি বেরোতে চাও। থ্যাংক ইউ।